আসসালামু আলাইকুম, আমি তানজিম মুনতাকা শর্বা, এক্স হলিক্রস কলেজ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। আজকে আমার এই ভিডিওটা মূলত হলিক্রস কলেজের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে। তো তোমাদের এসএসসি পরীক্ষা খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে এবং ঠিক তার কিছুদিন পরেই হলিক্রস কলেজের অ্যাডমিশন সার্কুলার দিয়ে দিবে। তো হলিক্রস কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা আমাদের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো সবার প্রথমেই আমাদের হলিক্রস কলেজে অ্যাডমিশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি ধরনের কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়, এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সো আমাদের সার্কুলার কিছুদিন পরে পাবলিশড হবে। বিগত বছরের সার্কুলারগুলো থেকে আমরা যতটুকু দেখেছি, হলিক্রস কলেজের অ্যাডমিশন দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে জিপিএ 5 থাকা লাগবে। সো তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো তাহলেই তুমি হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। এখন এই ক্ষেত্রে তোমার নাম্বার কত আসছে সেটা কিন্তু একদমই ম্যাটার করছে না। যে 1120 পেয়ে জিপিএ 5 পেয়েছে সেও পরীক্ষায় বসতে পারবে, যে 1230 পেয়ে জিপিএ 5 পেয়েছে সেও পরীক্ষাতে বসতে পারবে। সো জাস্ট তোমার জিপিএটা এই ক্ষেত্রে ম্যাটার করছে, তোমার নাম্বার এই ক্ষেত্রে কোনো ম্যাটার করবে না। এটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। সো অনেকেই হচ্ছে দেখা যায় যে জিপিএ 5 পেয়েছো কিন্তু দেখা যায় যে নাম্বার একটু কম, তখন দেখা যায় যে অনেকের এই হতাশা থাকে যে আমি কি পরীক্ষায় বসতে পারবো কি পারবো না, এরকম একটা দোটানার মধ্যে অনেকে থাকো। সো আমি আগেই বলে দিচ্ছি, নাম্বার এক্ষেত্রে কোনো ম্যাটার করে না। ওকে, সো হলিক্রস কলেজে বিজ্ঞান বিভাগে আমাদের সিট সংখ্যা ছিল 780। এখনো আশা করি পরবর্তীতেও সিট সংখ্যা 780 থাকবে। তো এটা খুবই মাইনর একটা ইনফরমেশন, জাস্ট দিয়ে দিলাম। সার্কুলার প্রকাশিত হলে তোমরা অবশ্যই এটা আবার দেখে নিবে, রিচেক করে নিবে। এখন আসি আমাদের হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোন কোন সাবজেক্ট পড়া লাগে এবং কোন কোন সাবজেক্টের উপর একটা প্রিপারেশন থাকা লাগে এবং কোন কোন সাবজেক্টের উপর আমাদের কোয়েশ্চেন আসে। তার আগে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু বলে নেই। হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে সেটা আসলে ফিক্সড না। মানে নর্মাল আমরা যেমন জানি যে আমাদের এসএসসি পরীক্ষাতে হয়তোবা সিকিউ আসবে, এমসিকিউ আসবে, এই প্যাটার্ন সম্পর্কে আমরা জানি। কিন্তু হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্টে আমাদের কোন প্যাটার্নে কোয়েশ্চেন আসবে এটা কিন্তু আগে থেকে ডিসক্লোজড হয় না। কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেটা দেখে আসছি, দুই প্যাটার্নের কোয়েশ্চেন সবসময় ঘুরে ফিরে চলে আসে। একটা হচ্ছে এমসিকিউ, নর্মাল 4টা অপশন থাকবে, দেখা যায় যে 50 থেকে 60টার মতো এমসিকিউ থাকে, এভাবে আসতে পারে। এবং সেকেন্ড যে প্যাটার্নটা, তোমরা সৃজনশীলে ক্ষয়ের অ্যান্সার করো না, অনেকটা ওরকম 2 মার্কসের 3 মার্কসের কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, সো কোয়েশ্চেন প্যাটার্ন আগে থেকে ফিক্স না, বাট গত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা যতটুকু দেখে এসেছি, এরকম এমসিকিউ না হয় তোমার ছোট ছোট 2 মার্কসের কোয়েশ্চেন অথবা 3 মার্কসের কোয়েশ্চেন বা 1 মার্কসের জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেনগুলো থেকে তোমার এই প্যাটার্নের কোয়েশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমার কোয়েশ্চেন প্যাটার্ন। সেকেন্ড যে কনসার্নটা সেটা হচ্ছে কত মার্কসের পরীক্ষা হয়। সো কত মার্কসের পরীক্ষা হয় সেটাও কিন্তু তোমার আগে থেকে ওরা ডিসক্লোজ করে না, যে 100 মার্কসের পরীক্ষা হবে নাকি 80 মার্কসের পরীক্ষা হবে নাকি 50 মার্কসের, এটা আগে থেকে ডিসক্লোজড হয় না। সো লাইক এটা মানে ওদের ওপর ডিপেন্ড করতেছে। কিন্তু গত বছরগুলোতে আমরা দেখে আসি যে দেখা যায় যে ঘুরে ফিরে 50, 60 এরকম নাম্বারের কোয়েশ্চেন চলে আসে। ঠিক আছে, সো এই গেল হচ্ছে ভর্তি পরীক্ষার নাম্বার। সময়টাও তারা সার্কুলারের পরে তারা যখন নোটিশ দেয় তখন সময়টা তারা বলে দেয়। আগে থেকে তারা এটা ভ্যারি করে, বছর টু বছর এটা ভ্যারি করতেছে। সো এটা নিয়ে আমার বলার আর কিছু নাই। এখন আসি সাবজেক্ট। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে আচ্ছা সাবজেক্টও কি ওরা, আমরা ওইখানে গিয়ে সারপ্রাইজ পাবো যে কি সাবজেক্টে কোয়েশ্চেন আসতেছে। না, সাবজেক্ট ফিক্সড। সেটা হচ্ছে যে আমাদের এসএসসিতে আমরা যে সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা দিয়ে থাকি, যেমন বাংলা, ইংলিশ, তারপর আইসিটি, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট। সায়েন্সের সাবজেক্টের মধ্যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর হচ্ছে বায়োলজি, এই 4টা। সো টোটাল 7টা সাবজেক্টের ওপর আমাদের পরীক্ষাটা হয়। আর এক্সট্রা হিসেবে আমাদের জিকে নিয়ে দেখা যায় যে প্রত্যেক বছরই 2 থেকে 3টা বা 1-2টা কোয়েশ্চেন চলে আসে। স্পেশালি জিকে সাম্প্রতিক রিসেন্ট যেগুলোকে আমরা বলি, এটা আমরা পরে আসবো আস্তে আস্তে।
আচ্ছা, সো এখন এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, অনেকেরই হয়তোবা এসএসসি তে দেখা যায় যে বায়োলজি অপশনাল সাবজেক্ট হিসেবে তোমরা অনেকেই হয়তোবা হোম ইকোনমিক্স বা এই টাইপের সাবজেক্টগুলো নিয়ে থাকো, বাট অবশ্যই ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে তোমার অবশ্যই কম্পালসারি প্লাস অপশনাল এই দুইটার মধ্যে তোমার হায়ার ম্যাথ প্লাস বায়োলজি থাকতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া, তোমার ভর্তি পরীক্ষার যোগ্যতার মধ্যে এটা চলে আসে। এখন আসি একটু প্রিপারেশনটা নিয়ে। সবার আগে আমি বেসিক সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে তোমার বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি। এই তিনটা সাবজেক্টের সিলেবাস হিউজ, এবং কোথা থেকে কোয়েশ্চেন আসবে ইউ নেভার নো। সো এই তিনটা সাবজেক্টের উপরে আসলে প্যারা খাওয়াটা আমার কাছে একটু ভ্যালুলেস মনে হয়, কারণ এই তিনটা সাবজেক্টের উপর তোমার নাম্বার খুবই কম বরাদ্দ থাকে। দেখা যায় যে বাংলা ফার্স্ট পেপার থেকে তোমার একটা কোয়েশ্চেন আসতেছে, বাংলা সেকেন্ড পেপার থেকে তোমার হয়তো এক দুইটা কোয়েশ্চেন আসতেছে। সেম তোমার ইংলিশের ক্ষেত্রেও দেখা যায় যে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসতেছে, সেটার ম্যাক্সিমামই হচ্ছে তোমার গ্রামার, আর হচ্ছে দেখা যায় যে আইসিটি থেকেও তোমার এরকম 2-3টা কোয়েশ্চেন আসতেছে। সো তোমরা এটা বুঝতে পারতেছো যে বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি এই তিনটার ক্ষেত্রে তোমার নাম্বার খুবই কম, কিন্তু অ্যাজ ইউ নো যে সিলেবাস হিউজ, এটা নিয়ে সবাই প্যারা খায় বেশি। এজন্য আমি আগে থেকে এটা বলে রাখতেছি যে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এই তিনটা অনেকটা আমার কাছে মনে হয় লাকের মতো। সো মানে এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। সো বাংলার ক্ষেত্রে আমি প্রিপারেশনটা নিয়ে খুব শর্টলি বলি। বাংলা ফার্স্ট আর বাংলা সেকেন্ড। বাংলা ফার্স্টের ক্ষেত্রে কবি পরিচিতিগুলো আছে, ওই কবি পরিচিতিগুলোর থেকে সব পড়ার দরকার নাই। জন্মসাল, কোথায় জন্মগ্রহণ করছে, নো নিড, এগুলো দরকার নাই। কোনগুলো একটু দেখতে পারো, বিভিন্ন পপুলার গল্প গ্রন্থ থাকে না, যেমন কাজী নজরুল ইসলামের কিছু পপুলার উপন্যাস আছে, ঠিক আছে? তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু পপুলার উপন্যাস আছে, সুকান্ত ভট্টাচার্য, এরকম কিছু পপুলার রাইটারদের পপুলার কিছু গল্প গ্রন্থ, কবিতা, উপন্যাস থাকে, সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। যেমন সাঁঝের কবিতা কার লেখা, সাঁঝের বাতি কার লেখা, শেষের কবিতা কার লেখা, এরকম টাইপের কোশ্চেন আর কি, ঠিক আছে? বাংলার সেকেন্ড পেপার থেকে বাগধারা, তারপর হচ্ছে এক বাক্যে প্রকাশ, তারপর মনে করো যে কারক, বিভক্তি, তারপর নত্যবিধান, সত্যবিধান, এরকম কিছু গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন চলে আসে। কিন্তু এটার জন্য আসলে একদম বাংলা সেকেন্ড পেপার নিয়ে একদম সব বই ভাজা ভাজা করে ফেলতে হবে, ব্যাপারটাও এরকম না। বেসিক কোয়েশ্চেন আসে পারার মতো, ঠিক আছে? মানে আমাদের সময় মনে হয় ওই এমসিকিউ এসেছিল আমাদের সময়, তো বাকযন্ত্রে কোনটা ইউজ হয়, জিও বা অ্যান্সার ছিল, এরকম টাইপের ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? তো মোটামুটি তোমার যদি এসএসসি তে বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপারের উপর একটা মিনিমাম একটা প্রিপারেশন থাকে, তুমি জাস্ট একবার 2 দিন 3 দিন সময় নিয়ে তুমি জাস্ট একটু গো থ্রু করে যাও, একবার গো থ্রু করে যাও ইম্পর্টেন্ট গুলা, যেগুলো আমি বললাম। আরো কিছু টপিক লিস্ট আছে, সেগুলো একটু জাস্ট গো থ্রু করবা, কিছু গ্রামাটিক্যাল কোয়েশ্চেন এরকম ভাবেই চলে আসে। ওকে, আচ্ছা, এরপর আসো হচ্ছে আমার ইংলিশ নিয়ে। ইংলিশের প্রিপারেশনটা তোমার অনেকটুকুই ডিপেন্ড করতেছে তুমি এসএসসি তে কিরকম প্রিপারেশন নিছো, কারণ ইংলিশের গ্রামার আসলে পড়ার মতো অনেক কিছু আছে, ঠিক আছে? রাইট ফর্মস অফ ভার্বস, তারপর ট্রান্সফরমেশন, এগুলাই তোমার ঘুরে ফিরে কোয়েশ্চেনের মধ্যে আসে, যেগুলা গ্রামারের মধ্যে হট টপিক বলে আমরা এসএসসি থেকে জেনে আসতেছি। তোমরা এসএসসি সময় গ্রামার একদম সব তো একদম নাক মুখ বন্ধ করে তো পড়ো নাই, তাই না? কিছু কিছু টপিক তোমরা আগে থেকে জানো যেগুলো ইম্পর্টেন্ট, যেমন রাইট ফর্মস অফ ভার্বস, ট্রান্সফরমেশন, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এগুলা থেকে তোমার কোয়েশ্চেন আসে ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? সো ইংলিশ ফার্স্ট পেপার থেকে অ্যাকচুয়ালি সেরকম কোনো কোয়েশ্চেন আসে না, কারণ ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে তো আমরা দেখে এসেছি ওই বিভিন্ন প্যারাগ্রাফস, অনুচ্ছেদ এগুলো থাকে কম। তো আমাদের মেইনলি কোয়েশ্চেনটা আসে ইংলিশ সেকেন্ড পেপার থেকে। তো ইংলিশ সেকেন্ড পেপার থেকে তোমার গ্রামারের যে রুলস গুলো, এগুলো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, ঠিক আছে? রুলস গুলো ভালো করে দেখে পারলে প্রত্যেকটা থেকে একটা দুইটা করে একটু প্র্যাকটিস করে তোমার প্রিপারেশনটা একদম পারফেক্ট করে ফেলো, ঠিক আছে? এরপর আসো আইসিটির ক্ষেত্রে। আইসিটির প্রিপারেশনটাও তোমাদের কাছে মনে হবে এটা ভাস্ট, বাট প্রিপারেশনটা ভাস্ট না, কারণ আইসিটি থেকে কোয়েশ্চেন খুবই কম আসে। 2 থেকে 3 নাম্বারের কোয়েশ্চেন তুমি জাস্ট আইসিটি থেকে পাবা। সো এটার জন্য আসলে পুরো আইসিটি বই একদম চোখ মুখ বন্ধ করে মুখস্থ করার কোনো দরকার নাই, কিন্তু মিনিমাম একটা প্রিপারেশন তোমার আইসিটির জন্য রাখতে হবে। যেমন কিছু আইসিটিতে কিছু ছোট ছোট খ নাম্বারের কোয়েশ্চেন আসতো না তোমাদের সময়, তো এসএসসি তে তোমরা যেগুলো পড়ে এসেছো ওগুলাই তোমরা আরেকবার গো থ্রু করবা, ঠিক আছে? আবার বিভিন্ন ইম্পর্টেন্ট যেসব জনক থাকে, যেমন আমি পরীক্ষা দিয়েছি 2023 সালে, তো তখন 22 সালে পরীক্ষা দিয়েছিলাম, তো তখন আর কি আমাদের সময় কোয়েশ্চেন আসছিল কম্পিউটার বিজ্ঞানের জনককে। সো ইন দ্যাট কেসে এরকম আর কি পরীক্ষা ইয়েগুলা। তো হচ্ছে
এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো। আইসিটি বই থেকে জাস্ট তুমি এসএসসি তে যেভাবে প্রিপারেশন নিছো এমসিকিউর জন্য তুমি অনেকটা এভাবেই পড়ে যাও, ঠিক আছে? খ গ এগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, বাট মিনিমাম বেসিক কিছু আইডিয়া তোমার আইসিটি নিয়ে থাকাই লাগবে। সো এই তিনটা বেসিক নিয়ে এতটুকু, এই তিনটা নিয়ে আমার সময় দেওয়ার একটু ইয়ে হচ্ছে, কারণ এই তিনটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি প্যারা খায়, এই কারণে ভাবলাম যে এই তিনটা নিয়ে একটু কথা বলে নেই আগে। এরপর আসো হচ্ছে আমাদের বায়োলজি নিয়ে। আমি এখন একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্টে বায়োলজি থেকে দেখা যায় যে সবচেয়ে বেশি নাম্বার আসতেছে, এটা সবচেয়ে বেশি, প্লাস বায়োলজি থেকে অ্যান্সার করা সহজ। কারণ বায়োলজি তোমাদের 9-10 এর যে বায়োলজি বইটা আছে ওখান থেকে তোমার ডিরেক্টলি হচ্ছে কোয়েশ্চেন চলে আসে, যার কারণে তোমার বায়োলজিতে একদম যত মার্কসই আসুক না কেন ফুল মার্কস গেইন করা ইজ ভেরি মাচ ইজি। সো বায়োলজিতে একটা ভালো গ্রিপ থাকা লাগবে, ঠিক আছে? সো এর মানে এই না যদিও যে ফুল প্রিপারেশনটা তুমি জাস্ট বায়োলজি বেসড করবা, নো, সমানভাবেই নিবা, বাট তুমি এটা মনে মনে টার্গেট নিতে পারো যে বায়োলজি থেকে যে কোয়েশ্চেনে আসুক না কেন আমাকে সবগুলা মার্কস একদম ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে? সবগুলো একদম ফুল মার্কস যাতে আমরা গেইন করতে পারি, তাহলে কিন্তু চান্স পাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে? সো এই গেল কথা। এখন হচ্ছে বায়োলজি থেকে তোমার কিরকম কোয়েশ্চেন আসে। এই যে বললাম যে হয় এমসিকিউ আসবে, না হয় 2 থেকে 3 নাম্বার। 2 থেকে 3 নাম্বারের কোয়েশ্চেন কিরকম হতে পারে, আমরা যেরকম সৃজনশীলের ক্ষেত্রে খ নাম্বারে দেখতাম না যে একটা লাইন দিয়ে বললো এটা কেন, ব্যাখ্যা করো, এরকম ব্যাখ্যা টাইপের কোয়েশ্চেন আসবে, না হয় তোমার পার্থক্য টাইপের কোয়েশ্চেন, সবাদ শোষণ অবাদ শোষণ দুইটার মধ্যে দুটো পার্থক্য লিখো, এরকম টাইপের, ঠিক আছে? বা তোমাকে একটা লাইন দিয়ে এটাকে ব্যাখ্যা করতে বলবে। এমসিকিউ আসলে এরকম টাইপের, তুমি যেরকম ভাবে এসএসসি তে এমসিকিউ দিয়ে এসেছো, এমসিকিউ প্রিপারেশন যেভাবে নিয়েছো অনেকটা এভাবে। তো যেটা বললাম যে বই থেকে তোমার ডিরেক্ট কোয়েশ্চেন গুলো চলে আসবে। ধরো যে 20 মার্কের বায়োলজি কোয়েশ্চেন, দেখবা যে 18টাই একদম ইজিলি পারার মতো, ঠিক আছে? 18টা ইজিলি পারার মতো, বাট তোমাকে পড়তে হবে, ঠিক আছে? আর দুইটা দেখা যায় একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসে, তো ওইগুলা হচ্ছে জাস্ট অনেকটা মানে হলে হবে না হলে নাই এরকম টাইপের। সো অবশ্যই মাথায় রাখবা বায়োলজিতে যাতে একটা স্ট্রং গ্রিপ থাকে। এরপর আসে হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে। এই তিনটা ক্ষেত্রে বলার, এই তিনটা প্রিপারেশন অনেকটা সেম, তাই তিনটাকে একসাথে বলতেছি। এই তিনটার ক্ষেত্রে তোমার মেইন একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ হচ্ছে তোমাকে কিন্তু হলিক্রস কলেজ অ্যাডমিশন টেস্টের সময় কোনো ক্যালকুলেটর নিতে দিবে না। এতদিন তো তোমরা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে আসতেছিলা, দেখা যায় যে অনেকে এমন হয় যে 2 এর সাথে 3 যোগ করতে অনেকে ক্যালকুলেটর ইউজ করে, বাট হলিক্রস কলেজ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না। সো সবগুলো ম্যাথ আমাদেরকে লাইক হাতে করে করে দিতে হবে। সো যখন আমি এই কথাটা বললাম যে ক্যালকুলেটর নিতে দেয় না, তখনই মানে মোটামুটি এটা তোমরা শিওর থাকতে পারো যে এমন কোনো ম্যাথ দিবে না যেটা আসলে তোমার ক্যালকুলেটর ছাড়া করা যায় না। তোমাকে অবশ্যই বলবে না যে মহাকর্ষ অভিকর্ষ থেকে দুইটা বলের মধ্যকার আকর্ষণ বল বের করো, কারণ এগুলোর জন্য তো আমাদের ক্যালকুলেশন দরকার হয়, তাই না? ক্যালকুলেটর দরকার হচ্ছে। সো এমন ছোট ছোট বেসিক কিছু ম্যাথ দিবে যেগুলো তুমি হাতেই করতে পারবা। সো তোমার মেইন চ্যালেঞ্জটা কোথায়, তুমি প্রত্যেকটা পারফেক্ট ম্যাথের জন্য পারফেক্ট সূত্র বসাইতে পারতেছো কিনা, আর টাইমের মধ্যে তুমি ম্যাথ করতে পারতেছো কিনা, এটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ, ঠিক আছে? সো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস তোমার হায়ার ম্যাথ, এই তিনটার ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা হবে তোমার বেসিক কত স্ট্রং আছে। তোমার বেসিক যত স্ট্রং থাকবে তুমি তত ভালো করে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সূত্র বসায় অঙ্কটা করতে পারবা, ঠিক আছে? সো এই যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথে তুমি আসলে কত নাম্বার গেইন করতে পারবা এটা অনেকটাই ডিপেন্ড করতেছে তুমি তোমার এসএসসি তে এই তিনটার উপর কিরকম প্রিপারেশন নিছো। যদি খুব স্ট্রং একটা প্রিপারেশন থাকে এই তিনটা নিয়ে তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নাই, কিন্তু যদি একটু ভাষা ভাষা ভাবে জাস্ট টেস্ট পেপার সলভ করে গেছো, অঙ্ক বুঝো নাই, এভাবে যদি পড়ে থাকো তাহলে একটু প্যারা খাবা, ঠিক আছে? সো এই গেল হচ্ছে এই তিনটা প্রিপারেশন। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বেসিক কিছু ম্যাথমেটিক্স আসবে, কিন্তু আমি বারবার যেটার দিকে গুরুত্ব দিচ্ছি বেসিক ম্যাথমেটিক্স। তো তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কোন ম্যাথের জন্য, কোন কোয়েশ্চেনের জন্য তুমি কোন সূত্র বসাবা। কেমিস্ট্রিতে কিছু রিঅ্যাকশন রিলেটেড তোমার কোয়েশ্চেন আসে, এটা 2 নাম্বারেও আসতে পারে, 3 নাম্বারেও আসতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমরা যদি এসএসসি প্রিপারেশনটা তোমাদের যদি ভালো থাকে তাহলেই এনাফ। আর তোমরা এখন তাহলে কি করবা, এখন এই যে সূত্রগুলা পড়বা,
তোমার বেসিক কিছু ম্যাথমেটিক্স করবা, টেস্ট পেপার তোমরা একটা টুল হিসেবে ইউজ করতে পারো এখনো, যদিও এসএসসি শেষ তাও টেস্ট পেপারটাকে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ টুল। কিভাবে গয়ের ম্যাথগুলাই তুমি একটু করে দেখবা যে আচ্ছা আমি প্রপার সূত্র বসাইতে পারি কিনা, ঘয়ের ম্যাথগুলো একটু করে দেখবা, যদিও হুবহু আসবে না কারণ এত সময় তো নাই। সো তোমরা জাস্ট এভাবে করে একটু প্র্যাকটিস করবা, আর অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস রাখবা, ঠিক আছে? এই ভুলটা অনেকেই করে, হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস করে যায় না, যার কারণে টাইমের মধ্যে তারা আসলে ম্যাথ করতে পারে না। সো হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস করতে হবে। এটার জন্য টেস্ট পেপারে তোমাদের যে এমসিকিউ গুলা থাকে, ওই এমসিকিউ গুলা যেগুলো তোমার দেখে মনে হবে যে না হাত দিয়ে করা পসিবল, সেগুলা তুমি হচ্ছে হাত দিয়ে বারবার করার চেষ্টা করবা। মিনিমাম ডেইলি 1 থেকে 2 ঘন্টা চেষ্টা করবা হ্যান্ড ক্যালকুলেশন করার, ঠিক আছে? এই গেল কথা। এখন হচ্ছে কিছু জিকে নিয়ে একটু বলি। তো জিকে থেকে মেইনলি তোমার সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসে, বাট আমার কাছে অনেস্টলি এই জিকেটাও তোমার কাছে আমার কাছে অনেকটা লাক মনে হয়, কারণ তুমি অনেক 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 সাম্প্রতিক পড়লা কিন্তু একটা কমন আসলো না। ব্যাপারটা আসলে কিরকম না, ব্যাপারটা আসলে এরকমই হয়। কিন্তু গত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে মোটামুটি একটা সাজেশন দিতে পারি। কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায় বাইরে, যেই মাসে পরীক্ষা হবে তার আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটু ভালো করে পড়ে যাবা, এবং যেটা তোমার একদম কি বলে একদম আলোচনায় আছে সেই টপিকগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? সো এইগুলো গেল। হলিক্রসে 1 থেকে 2 নাম্বারের কোয়েশ্চেন তোমার নৈতিক মূল্যবোধের উপর থাকে। এই দুইটার জন্য এই নৈতিক মূল্যবোধের জন্য আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এটা কমন সেন্স, ঠিক আছে? ওইখানে গিয়ে তোমার যেটা মনে হবে ওইটাই দাগায় দিয়ে আসবে, এটার জন্য আলাদা কোনো প্রিপারেশনের দরকার হবে না। এখন আসো, মোটামুটি আমি ইন ব্রিফ বলে দিছি যে তোমার হলিক্রস কলেজের অ্যাডমিশনে তোমার কিভাবে প্রিপারেশন নিতে হয়, সাবজেক্ট ওয়াইজই বললাম। আই হোপ তোমরা অনেকটুকুই ক্লিয়ার হইছো। এখন আসো আমি কিছু এক্সট্রা কথাবার্তা বলবো। এই যে তোমার হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্ট, এই ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা খুব বড় এক্স ফ্যাক্টর আছে। এক্স ফ্যাক্টরটা কি? তোমার এসএসসি তে প্রিপারেশন যদি খুব ভালো হয়ে থাকে, তুমি যদি এসএসসি তে কত নাম্বার পাইছো এটা ম্যাটার করে না, কিন্তু তুমি যদি এসএসসি তে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ে থাকো এবং তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, এই অ্যাডমিশন টেস্ট তোমার কাছে অনেকটা পানির মতো মনে হবে, ঠিক আছে? কিন্তু তোমার যদি এসএসসি তে গ্যাপ থেকে থাকে তাহলে তোমার কাছে এই অ্যাডমিশন টেস্টটা একটু কঠিন মনে হবে, ঠিক আছে? এখন তুমি মনে মনে ভাবতে পারো আচ্ছা আমার অ্যাডমিশন টেস্ট, আমার এসএসসি প্রিপারেশন অনেক ভালো, তাহলে আমি একেবারে না পড়েই পরীক্ষা দিয়ে যাই। এটা কিন্তু করা যাবে না। তাহলে তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো? এই যে আমি যেভাবে বললাম, তুমি বইটা গো থ্রু করো, বায়োলজিতে বইটা ভালো করে পড়ো, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করো, সূত্রগুলা বারবার বারবার গো থ্রু করো, গ্রামারের রুলস গুলা দেখো, এটাই তোমার প্রিপারেশন। হাতে 2 মাস সময় তুমি মিনিমাম পাবা, 2 মাস ধরে তুমি এগুলাই করো। আই হোপ অ্যাডমিশন টেস্টটা তুমি খুব ভালো করে দিয়ে আসতে পারবা। এখন আসি সেকেন্ড আরেকটা এক্স ফ্যাক্টর নিয়ে। তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল যত ভালো হবে, এই অ্যাডমিশন টেস্ট তোমার ভালো করার পসিবিলিটি তত বেশি। অনেকে আছে অনেক পড়ে, অনেক জানে, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা তারা ঠিক মতো করতে পারে না, যার কারণে দেখা যায় যে এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টে গ্যাপ থাকার কারণে তারা অ্যাডমিশন টেস্টটা যতটুকু ভালো দেওয়ার কথা ততটুকু ভালো তারা দিতে পারে না। এখন টাইম ম্যানেজমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি? তুমি ধরো 1 2 3 4 নাম্বার কোয়েশ্চেন সলভ করতেছো, 5 নাম্বারে গিয়ে তুমি আটকে গেছো। এখন তোমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমি তো 5 নাম্বারটা পারতেছি না, এখন কি হবে? তো তুমি ঘন্টার পর ঘন্টা তুমি 5 নাম্বার নিয়ে বসে আসো, এটা কিন্তু করা যাবে না। সো যে কোনো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবা, 1 2 3 যতগুলা পারো সিরিয়ালি পারতে হবে, ব্যাপারটা এরকম না তুমি 1 2 3 পারছো, ওকে ফাইন, 4 নাম্বার পাও না, 5 নাম্বার পাও না, 6 নাম্বার পাও না, সমস্যা নাই, স্কিপ করে যাও। তুমি দেখবা আচ্ছা এটা তো আমার মনে আসতেছে না, জাস্ট স্কিপ। যেটা পারো সেগুলা সব আগে দাগাই ফেলবা, যেগুলা পারো সেগুলো আগে অ্যান্সার করে ফেলবা। এরপরে তুমি আস্তে আস্তে যেগুলা পারো না বা যেগুলাতে তুমি একটু কনফিউজড সেগুলা তুমি করতে যাবা। যদি তোমার এমসিকিউ আসে, বায়োলজিটা আগে অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে? কারণ ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এই তিনটা আই উড সাজেস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একদম লাস্টে করো, কারণ যেহেতু তোমার হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস একটু হলেও কম, এই জন্য বলবো যে এই তিনটা ঠান্ডা মাথায় সব অ্যান্সার করার পরে, মানে যেগুলো পারো সেগুলো অ্যান্সার করার পরে তুমি ওই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে বসবা, তাহলে ঠান্ডা মাথায় ম্যাথগুলা করতে থাকবা। এবং যেটা বললাম যে হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে তুমি 100% অ্যান্সার একদম কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারবা,
এই এক্সপেকটেশন নিয়ে যায় না। তোমাদের অনেকের কাছে এই এক্সপেকটেশন থাকে যে আচ্ছা আমি তো অনেক ভালো স্টুডেন্ট, আমি তাহলে অবশ্যই আমি 100 তে 100 পেয়েই ছাড়বো, এটা না পারলে হবে না। কিন্তু অ্যাডমিশন টেস্ট জিনিসটা আসলে অনেকটা অন্যরকম, ঠিক আছে? তুমি যেরকম ভাবে এসএসসি দিয়ে আসছো, অ্যাডমিশন টেস্ট জিনিসটা কিন্তু সেরকম না। তুমি সেটা পরীক্ষার দিন পরীক্ষা দিতে গিয়ে বসবা, বুঝবা, ট্রাস্ট মি। সো যেটা বললাম যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা খুব ভালো করে তোমাকে আয়ত্ত করতে হবে। যেগুলা পারবা সেগুলো আগে দাগায় ফেলবা, সেগুলো আগে লিখে ফেলবা। ম্যাথগুলা চেষ্টা করবা একটু সময় নিয়ে করার, এর জন্য ম্যাথগুলা লাস্টে টাচ করলে আমার কাছে মনে হয় বেটার। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। বা তোমাদের কাছে যদি মনে হয় যে তোমরা হ্যান্ড ক্যালকুলেশনের একদম মাস্টার হয়ে গেছো, তাহলে ইন দ্যাট কেস তুমি যে কোনো সময়ই ম্যাথমেটিক্স নিয়ে বসতে পারো, কোনো সমস্যা নাই। সো এই গেল কথা। আরেকটা পয়েন্ট হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে তোমার নার্ভ অনেক স্ট্রং থাকা লাগবে, ঠিক আছে? নার্ভ অনেক স্ট্রং রাখবা। যদি দেখো যে অনেকগুলা কোয়েশ্চেন তুমি পারতেছো না, সো হোয়াট, তুমি স্কিপ করে 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 যেগুলো পারো সেগুলোই কনফিডেন্টলি করে দিয়ে আসো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এই কথাগুলোর মর্ম তোমরা একেবারে যখন পরীক্ষা দিতে মানে পরীক্ষা সিটে বসবা তখন বুঝতে পারবা। এত কথা বলার আসলে প্রয়োজন নাই, কিন্তু যেহেতু এটা তোমাদের অনেকেরই ফার্স্ট অ্যাডমিশন টেস্ট, সো আমার কাছে এই কথাগুলো বলা মনে হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, এরপর আমি জাস্ট আর দুইটা টপিক নিয়ে কথা বলবো, এরপরে আমি এই ভিডিওটা, আমি জানি না অলরেডি মনে হয় লং হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি লাস্ট দুইটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এই হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের কি প্রশ্ন ব্যাংক ফলো করা লাগবে। এখানে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে হলিক্রস কলেজের জন্য বাজারে যতগুলো কোয়েশ্চেন ব্যাংক আছে সবগুলাই হচ্ছে তোমার ফেব্রিকেটেড, মানে এগুলো রিয়েল কোয়েশ্চেন ব্যাংক না। কারণ হলিক্রস কলেজ আসলে কখনো কোয়েশ্চেন বাইরে ফাঁস করে না, ঠিক আছে? মানে ফাঁস করে না বলতে গেলে কোয়েশ্চেন কখনো আউট করে না, যে কি কোয়েশ্চেন আসছে এগুলো দিয়ে দেয় না আর কি। সো এগুলো ফেব্রিকেটেড বলতে ধরো যে আমি আজকে পরীক্ষা দিছি, আমি গিয়ে বললাম যে আচ্ছা ভাইয়া এই টপিকের উপর পরীক্ষা আসছে, এইভাবে কোয়েশ্চেন আসছে, তো তখন ওই ভাইয়া হচ্ছে তখন সেভাবে আমার কথার উপর বেস করে তারা একটা কোয়েশ্চেন ব্যাংক বানায়, ঠিক আছে? সেই কোয়েশ্চেন ব্যাংক তোমরা চাইলে কিনে দেখতে পারো। টপিক নিয়ে আইডিয়া পাবা, কি টপিকের উপর কোয়েশ্চেন আসতেছে, প্যাটার্ন নিয়েও অনেকটা আইডিয়া পাবা। কিন্তু তুমি কখনোই এটা এক্সপেক্ট করতে পারো না যে এটা রিয়েল কোয়েশ্চেন ব্যাংক, এটার মতো হুবহু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক নিয়ে কনফিউশন। এরপর আসো হচ্ছে সেকেন্ড, কোনো কোচিং করা লাগবে কিনা। যদিও কোয়েশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলি। অ্যাকচুয়ালি তুমি যদি এসএসসি প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে থাকো, তোমার এসএসসির বেসিক যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে আর যদি তুমি একটু রেগুলার স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় না কোচিং করার দরকার আছে। আমি নিজেও কোচিং করিনি, তো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যদি তুমি খুব রেগুলার স্টুডেন্ট, নিজেকে নিজে পুশ করতে পারো, প্লাস এসএসসিতে তোমার খুব ভালো একটা প্রিপারেশন আছে, খুব ভালো ভালো একটা গ্রিপ আছে, ইন দ্যাট কেস তোমার কোচিং করার দরকার নাই, তুমি বাসায় বসেই হচ্ছে তুমি প্রিপারেশন নাও, এটাই বেটার। কিন্তু যদি তুমি এমন হয়ে থাকো যে তোমার এসএসসিতে একটু গ্যাপ আছে, প্লাস তোমাকে একটু পুশ করে পড়ানো লাগে, ইন দ্যাট কেস তুমি যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে প্রিপারেশন নিতে পারো। এটা সম্পূর্ণ তোমার উপরে, ঠিক আছে? বাসায় বসে প্রিপারেশন নিলে অবশ্যই একটু চেষ্টা করবা টাইম ম্যানেজমেন্টটা যাতে তুমি বাসা থেকে একটু প্ল্যান করে রাখো, আচ্ছা এই কোশ্চেনের জন্য আমি 2 মিনিট লাগাবো, এই কোশ্চেনের জন্য 3 মিনিট লাগাবো, এরকম আর কি। এখন আসো হচ্ছে যেটা বললাম, অনেকে আছে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু মানে একটা পিছন থেকে একটা প্রেশার থাকা লাগে যে আমাকে কেউ পরীক্ষা নেবে এরপর আমি পড়বো। যদি তুমি এই ধরনের স্টুডেন্ট হয়ে থাকো যে রেগুলারিটি মেনটেন করতে পারো না, ইন দ্যাট কেস ইউ ক্যান গো ফর এনি কোচিং, ঠিক আছে? এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। সো আই হোপ অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে কোনো কোচিং লাগবে কি লাগবে না। তো আমার আজকের এই হলিক্রস কলেজে অ্যাডমিশন প্রসেস নিয়ে ভিডিওটা মোটামুটি এতটুকুই পর্যন্ত। তো আরেকটা কোয়েশ্চেন আমি নর্মালি অনেকের কাছে পেয়ে থাকি যে হলিক্রস কলেজে ভর্তি হওয়ার আগে বা অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে অনেকে হচ্ছে লাইক আমাকে এই কোয়েশ্চেনটা করে থাকো যে ওখানে রিলিজিয়ান আসলে মানে মুসলিমদের ক্ষেত্রে তোমার হিজাব কতটুকু মেনটেন করা যায়, হিজাব নিকাব এগুলো কতটুকু মেনটেন করা যায়। বেশ কিছু বছর আসলে এগুলো হলিক্রস কলেজে মেনটেন করা যেত না, কিন্তু রিসেন্ট কিছু ইয়ার্সে মানে আফটার 2024 এর জুলাই এরপর থেকে আসলে এই যে স্ট্রিক্ট একটা রুলস ছিল যে হিজাব নিকাব এগুলো পরা যাবে না, এই স্ট্রিক্টনেস থেকে হলিক্রস কলেজ একটু বের হয়ে এসেছে। এখন আমি যতটুকু শুনেছি আমার জুনিয়রদের কাছ থেকে, এখন মোটামুটি হিজাব নিকাব দুটাই মেনটেন করা যায়। সিস্টাররা যখন ক্লাস নেয় তখন কিছু কিছু ক্লাসে আর কি হয়তো বা তোমরা
মেনটেন করতে পারবে না তোমাদের মতো করে, কিন্তু মেল টিচাররা এসে যখন ক্লাস নিবেন তখন তোমরা প্রপারলি তোমাদের হিজাব নিকাব এগুলো মেনটেন করতে পারবে। সো মোটামুটি আমার ভিডিওটা আজকে এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের সব ধরনের কনফিউশন প্লাস অ্যাডমিশন নিয়ে যত ধরনের কোয়েশ্চেন ছিল আই কুড ক্লিয়ার। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ।